হ্যালো হরর লাভার্স, আজ আমি একটি ফিলিপাইন হরর মুভি নিয়ে চলে এসেছি যার নাম লিলিম। এই মুভিতে আমরা একটি অরফানেজ দেখতে পাই যেখানে অনেকগুলো নান থাকতো। হঠাৎই একদিন সেখানে দুইজন ভাই বোন আসে, আর তারা আসার পর থেকেই সেখানে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে লাগে। সেখানে কি কি ঘটনা ঘটতে লাগে সেই সব আমরা আজকের মুভিতেই দেখতে পাবো। আশা করি তোমাদের আজকের গল্পটি অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওতে লাইক করতে একদমই ভুলো না। তো চলো বন্ধুরা, আর বেশি স্পয়েল না দিয়ে ভিডিওটি শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা ঈশা আর থমাস নামের দুজন ভাই বোনকে দেখতে পাই যারা একটি ঘরে বসেছিল, এবং ঈশার পরনে যে পোশাকটি ছিল সেটাতে রক্ত লেগেছিল। সেখানেই ঈশার বাবার লাশও পড়েছিল, যাকে ঈশাই খুবই বাজেভাবে মেরে ফেলেছিল। থমাস তার দিদিকে বলে যে তোমার এরমটা করার কোনো দরকারই ছিল না। তখন ঈশা তার ভাইকে বলে যে আমি তোমাকে প্রোটেক্ট করার জন্য যা খুশি করতে পারি। এরপর আমরা সেখানে ঈশার পরিবারের ফটোও দেখতে পাই। ঈশা এরপর তাড়াতাড়ি কিচেনে গিয়ে নিজের রক্ত পরিষ্কার করতে লাগে, বাট তখনই সে আয়নায় নিজের বাবাকে এক ঝলক দেখতে পায়, যেটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। ঈশা বুঝতেই পারছিল না যে পুলিশরা কিছুদিন পরে জেনে যাবে যে সেই তার বাবাকে হত্যা করেছে। এরপর ঈশা তার ভাইকে গাড়িতে বসিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। থমাস রাস্তায় তার দিদিকে জিজ্ঞেস করে যে আমরা আসলে কোথায় যাচ্ছি। তখন ঈশা বলে যে আমরা একটি সেফ জায়গায় যাব, যাতে আমাদের কোনো নান খুঁজে না পায়। তখন থমাস বলে যে এটা তুমি ঠিক করনি, বাবাকে জানে মেরে ফেলা তোমার ঠিক হয়নি। তখন ঈশা বলে যে তুমি তো জানো যে আমাদের বাবা কতটা টক্সিক ছিল, আর আমাদের বাবা সবসময় আমাদের মারধর করত। এই জন্যই তো আমি আর কোনো উপায় না পেয়ে বাবাকে মারতে বাধ্য হলাম। আমরা এখানে দেখতে পাই থমাস ঈশার কথায় একদমই খুশি হয় না। থমাস ভাবছিল যে ঈশা তাদের বাবাকে মেরে অনেক বড় ভুল করে ফেলেছে। এই ব্যাপার নিয়ে রেগে থমাস গাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে এবং সেখান থেকে পালিয়ে যায়। ঈশা থমাসের পিছু করতে থাকে, কিন্তু থমাসকে সে কোথাও খুঁজে পায় না। থমাসকে খুঁজতে খুঁজতে রাত হয়ে যায়। ঠিক তখনই জঙ্গলের ভিতরে সে একটি মহিলাকে দেখতে পায় যে ব্যাগে করে কিছু একটা নিয়ে যাচ্ছিল। সেই মহিলাটি একটি গাছের পিছনে গিয়ে হঠাৎই গায়েব হয়ে যায়। ঈশা এইসব দেখে অনেক চিন্তিত হয়ে যায়, কারণ সেই মহিলাটির একটাও চুল ছিল না। তখনই ঈশা নিজের পিছন থেকে কিছু শব্দ শুনতে পায়, আর যখন সে পিছন ঘুরে দেখে তখন সেই মহিলাটি তার উপর অ্যাটাক করে দেয়। এর ফলে সে সেখানেই সেন্সলেস হয়ে যায়। এরপর ঈশা স্বপ্নে একটি পেন্টিং এর ভিশন দেখতে পায়, আর যখন ঈশার চোখ খোলে তখন সে নিজেকে সেই জঙ্গলেই দেখতে পায়। তখনই ঈশা একটি লাইট দেখতে পায়, আর সে সেই দিকেই যেতে লাগে। এরপর ঈশা সেখানে একটি চার্চ দেখতে পায়, আর সেখানের জানলায় সে সেই মহিলাটিকেও দেখতে পায়। ঈশা এরপর তাড়াতাড়ি সেই চার্চে ঢুকে পড়ে নিজের ভাইকে খোঁজার জন্য, কিন্তু তখনই সে সেই পেন্টিংটি দেখতে পায় যেটা তার স্বপ্নে এসেছিল। ঈশা যখন ওপরের ফ্লোরে যায় তখন সে সেখানে একটি মহিলার পেন্টিং দেখতে পায়। ঈশা আসলে বুঝতে পারে না যে এটা আসলে কার পেন্টিং। তখনই তার সামনে কিছু নানরা চলে আসে যারা ঈশাকে ঘিরে ফেলে, আর সেখানে একটি নান যার নাম সিস্টার মার্গা, সে তাকে জিজ্ঞেস করে যে তুমি কে, আর তুমি এখানে এসেছই বা কেন। ঈশা সেই নানটিকে বলে যে আমার নাম ঈশা, আমি এখানে আমার ভাইকে খুঁজতে এসেছি। এটা শুনে সিস্টার মার্গা তাকে তাড়াতাড়ি থমাসের কাছে নিয়ে যায়, যে অন্য বাচ্চাদের সাথে একটি রুমে ছিল। ঈশা তার ভাইকে দেখে অনেক খুশি হয়, কিন্তু থমাস তাকে দেখে একদমই খুশি হয়নি। থমাস এখনো ভাবে যে তার দিদি তাদের বাবাকে মেরে খুব বড় ভুল করেছে। ঈশা থমাসকে বলে যে এই ব্যাপারে তুমি কাউকে বলবে না। এরপর সিস্টার হেরেনা ঈশাকে তার রুম দেখিয়ে দেয়, আর সেই নানটি ঈশাকে বলে যে সিস্টার মার্গা বলেছে যে যতদিন তোমার ইচ্ছা তুমি এখানেই থাকতে পারো। সে এটাও বলেছে যে এখানের ক্লোজেটে কিছু কাপড়ও আছে, সেটা যদি তুমি পরতে চাও তাহলে পরতে পারো। ঈশা এরপর হেলেনাকে জিজ্ঞেস করে যে আসলে এই রুমটি কার।
তখন হেলেনা বলে যে এই রুমটিতে আগে একটি সিস্টার থাকতো আর এটা সেই সিস্টারেরই রুম ছিল। এটা বলেই সেই সিস্টার হেলেনা সেখান থেকে চলে যায়। এইদিকে থমাস ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু তার ঘুম কিছুতেই আসছিল না, কারণ তার বারবার তার বাবার কথাই মনে পড়ছিল। যখন থমাস নিজের চোখ খোলে তখন সে উপরের সিলিং এ একটি জিনিস দেখতে পায়। সে দেখতে পায় ওপরে অনেক বড় একটি গর্ত ছিল। সেই গর্তটিকে দেখে থমাস অনেক ভয় পেয়ে যায়, আর থমাসের মনে হতে লাগে যেন সেই গর্ত দিয়ে তাকে যেন কেউ দেখছে। এই জন্য সে উঠে প্রেয়ার পড়তে লাগে। তখনই একটি বাচ্চা যে থমাসের পাশেই শুয়েছিল সে উঠে থমাসকে জিজ্ঞেস করে যে তুমি কি করছো। তখন থমাস বলে যে আমি ভগবানের কাছে প্রার্থনা করছি। তখন সেই ছেলেটি থমাসকে বলে যে এখানে কেউই প্রার্থনা করে না, আর এখানে প্রার্থনা করার কোনো দরকারই নেই। সেই বাচ্চাটির কথা শুনে থমাস তো একদম চমকে যায়। থমাস ভাবতে লাগে যে সেই বাচ্চাটি এরকম কথা কেন বলছে। এরপর থমাস আবারও শোয়ার চেষ্টা করে। তখনই আমরা সিলিং এ থাকা সেই গর্তটি দেখতে পাই, যেখান থেকে কেউ একজন থমাসকে দেখছিল। আর সেই জিনিসটাকে দেখতে অনেক বেশি ভয়ঙ্কর লাগছিল, যেন সেটা কোনো একটি ক্রিয়েচার। অন্যদিকে ঈশা যখন ঘুমানোর চেষ্টা করছিল তখন সে কিছু সিস্টারদের ভয়েস শুনতে পায়, যারা তাদের ব্যাপারেই কথা বলছিল। সেই নানগুলো বলতে থাকে যে এখানে যেই নতুন গেস্টরা এসছে তারা নিশ্চয়ই কোনো মতলবে এসেছে, আর তাদের চার্চের যে মাদার ছিল সে ভালো হয়েছে কিছু একটা খেয়ে নিয়েছে, নয়তো যদি সে ক্ষুধার্ত থাকতো তাহলে সে বাইরে চলে আসতো। ঈশা এইসব কথা শুনে অবাক হয়ে যায়, আর সে ভাবতে লাগে যে এরা কোন মাদারের কথা বলছে। এইদিকে ঈশা আর থমাসের ঘরে পুলিশ পৌঁছে যায়, যেখানে তাদের বাবার লাশটিকে পুলিশরা ডিসকভার করে নিয়েছিল। এইসব ব্যাপার নিয়ে যখন তারা টেস্ট করতে লাগে তখন তারা বুঝতে পারে যে এটা একটি মার্ডার কেস। সে সেখানে একটি ফ্যামিলি ফটোও দেখতে পায়, অর্থাৎ সেই পুলিশগুলো, যেটা দেখে তারা বুঝতে পারে সেই লোকটিকে তার বাচ্চারাই মেরে ফেলেছে। এই জন্যই সেই পুলিশগুলি ঈশা আর থমাসকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে যখন সকালে চার্চে বাচ্চারা খাবার খেতে লাগে তখন এখানে ঈশা আর থমাস একসাথে বসে খাবার খেতে লাগে। তখনই সেখানে সিস্টার মার্গা চলে আসে, যে তাদের দুই ভাই বোনকে জিজ্ঞেস করে যে তোমাদের এখানে কেমন লাগছে, কোনো অসুবিধা হচ্ছে না তো। তখন তারা দুজনেই বলে যে ঠিকঠাকই লাগছে। ঈশা এরপর জিজ্ঞেস করে যে তোমরা কি এমনি এমনি বিনা পয়সায় খাওয়াও। তখন মার্গা বলে যে এখানে কোনো চার্চেই টাকা নেয় না। তখনই সেখানে থাকা একটি ছেলে যার নাম ছিল প্রিন্সিপি, সে থমাসকে বিরক্ত করতে লাগে। এই জন্য মিস্টার মার্গা প্রিন্সিপিকে অনেক বকে আর তাকে চুপচাপ খেয়ে নিতে বলে। এরপর মার্গা তাদের জানিয়ে দেয় যে প্রিন্সিপি অনেক সমস্যার সৃষ্টি করে, কারণ সে অনেক বড় হয়ে গেছে আর এখনো পর্যন্ত কেউ তাকে অ্যাডপ্টও করেনি। ঈশা তারপর সিস্টারকে বলে যে যদি তোমাদের কাছে টাকা না থাকে তাহলে তোমরা এই অরফানেজ চালাচ্ছ কি করে। এই ব্যাপারে মার্গা তাকে কোনো কিছু উত্তর দেয় না। এরপর ঈশা নিজের প্লেট ধুতে চলে যায়, আর সেখানেই সে একটি বাচ্চাকে দেখতে পায় যে দূরবীন দিয়ে খেলা করছিল। এরপর যখনই ঈশা সেই দূরবীন দিয়ে দেখে তখনই সে সেখানে তার বাবার আত্মাকে দেখতে পায়, যাকে দেখে ঈশা অনেক ভয় পেয়ে যায়। তখনই সিস্টার মার্গা এসে তাকে নিয়ে যেতে লাগে। ঈশা এরপর সিস্টার মার্গাকে জিজ্ঞেস করে যে আমরা কি এই অরফানেজে অনেকদিন থাকতে পারবো। তখন সিস্টার বলে যে তোমাদের যতদিন ইচ্ছে ততদিন থেকো। ঈশা বলে যে আমার আরো একটি ফেভার চাই, আমাদের বাবা মা তো এখন আর নেই, এই জন্য আমি চাই যেন থমাস একটি ভালো পরিবার পায়, এই জন্য যেন তারা থমাসের জন্য একটি পরিবার খোঁজে। এরপর ঈশা ভিতরে চলে যায়, আর সিস্টার রেবেকা ঈশাকে সেই অরফানেজটা পুরো ঘুরে দেখায়, যেখানে ঈশা একটি করিডোর দেখতে পায় যেটা পুরো খালি পড়েছিল, আর সেখানে একটি দরজাও ছিল যেটা সব সময় বন্ধ থাকতো। তখন ঈশা রেবেকাকে জিজ্ঞেস করে যে সেই রুমে আসলে কে থাকে। তখন সিস্টার রেবেকা বলে যে এখানে আসলে সিস্টার মাদার সোল থাকে, যে এই চার্চের সব থেকে বড়, আর সে খুবই কম বাইরে আসে। সে সবসময় নিজের ঘরেই থাকতো, আর সেখানে কেউই যায় না তাকে ডিস্টার্ব করতে। এইদিকে বাচ্চারা যখন খেলছিল তখন আমরা প্রিন্সিপিকে দেখতে পাই, যার হাতে একটি মাস্ক ছিল, আর সে নিজেকেই নিজে মাদার মিরাসোল বলছিল।
প্রিন্সিপের কথা অনুযায়ী মাদার মিরাসল একজন ডেভিল ছিল। এরপর সেখানে থাকা সবাই একটি রাইম গাইতে লাগে, যেটার অর্থ ছিল মাদার মিরাসল আসবে আর মাংস খাবে। এইদিকে ঈশা যখন ঘর পরিষ্কার করছিল তখন সে সেখানে অনেক নানদের ফটো দেখতে পায়, আর সেখানে সে একটি শর্টগানও দেখতে পায়। বাট তখনই সেখানে সিস্টার মার্গা চলে আসে, যে তাকে বলে যে তারা আসলে জঙ্গলে থাকে, যেহেতু এই জন্য এখানে অনেক জঙ্গলি জানোয়ার আসতেই পারে, এই জন্যই তারা এখানে শর্টগান রেখেছে। অন্যদিকে আমরা সব বাচ্চাদের খেলাধুলা করার পর স্নান করতে দেখতে পাই। তখন আবারও প্রিন্সিপি সেখানে এসে থমাসকে বিরক্ত করতে লাগে। থমাস এরপর প্রিন্সিপিকে জিজ্ঞেস করে যে আসলে মিরাসলটা কে। তখন প্রিন্সিপি বলে যে আমাদের মাদার মিরাসলের থেকে বেঁচে থাকতে হবে। তখনই সেখানে একটি নান চলে আসে, যে সব বাচ্চাকে বাথরুম থেকে বের করে দেয়। এরপর রাতে ঈশা থমাসের কাছে যায় আর বলে যে আমাদের গোপন কথা গোপনে রাখা উচিত, কারণ যদি আমরা আমাদের গোপন কথা এখানের কাউকে বলে দিই তাহলে আমাদের এই অরফানেজ থেকে বার করে দেওয়া হবে। ঈশা তার ভাইকে এইসব বলে তাড়াতাড়ি সে নিজের রুমে শুতে চলে যায়। আর যখন ঈশা ঘুমানোর চেষ্টা করে তখন সে অন্ধকারে কোনো একজনকে দেখতে পায়। তখনই সেই জিনিসটি ঈশার সামনে চলে আসে, আর সেটা আর অন্য কেউ নয়, বরং সেটা তাদের বাবার আত্মা ছিল। এটা দেখে ভয়ে ঈশার চোখ খুলে যায়, কারণ ঈশা আসলে এই সব কিছু স্বপ্ন দেখছিল, মানে তার বাবার মৃত্যু এখনো তাকে হন্ট করছিল। পরের দিন সকালে আমরা থমাসকে ওপরের ফ্লোরে যেতে দেখতে পাই, আর সেখানে সে একটি মহিলার ফটো দেখতে পায়। তখনই সে একটি রুম থেকে শব্দ শুনতে পায়, এই জন্য সেই রুমের দিকে যায়। আর সেখানে সে সিস্টার এজিনাকে দেখতে পায়, যার মাথায় কোনো চুল ছিল না। তখনই সেখানে সিস্টার মার্গাও চলে আসে আর থমাসকে নিজের সাথে নিয়ে গিয়ে তার সব চুল কেটে দেয়। এরপর মার্গা ঈশাকে বলে যে মাটিতে যেই চুলগুলো পড়ে আছে সেগুলো পরিষ্কার করে দাও। এটা শুনে ঈশা সেই চুলগুলো পরিষ্কার করে দিতে লাগে। পরিষ্কার করার পর ঈশা যখন নিচে যায় তখন সে সেখানে কারোর প্রেজেন্স ফিল করতে পারে, কিন্তু ঠিক সেই সময় উপর থেকে কিছু ভাঙার শব্দ শুনতে পায় সে। আর যখন সে উপরে যায় তখন সে সেখানে একটি মূর্তি ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়, যেটা ভুল করে একটি নানের হাত লেগে ভেঙে গিয়েছিল। এরপর সিস্টার মার্গা সেই নানটিকে বলতে লাগে যে এটা লিলিতের একটাই মূর্তি ছিল, আর তুমি সেটা ভেঙে দিলে, এই জন্য তুমি এর পানিশমেন্ট পাবে। এরপর সিস্টার মার্গা সেই নানটিকে উপরে নিয়ে যায়, আর সেই সিস্টারটি খালি পায়ে দিয়ে সেই ভাঙা মূর্তির উপর দিয়ে যেতে লাগে, যার ফলে তার পাটা কেটে যায় আর তার অনেক বেশি ব্যথা হতে লাগে। রাতে যখন ঈশা সেখানটা পরিষ্কার করছিল তখন একটি সিস্টার তার কাছে আসে, আর এরপর ঈশা সেই সিস্টারকে জিজ্ঞেস করে যে এটা আসলে কার মূর্তি ছিল। তখনই সেই নানটি বলে যে এটা আসলে লিলিতের মূর্তি ছিল, কিন্তু এটা যেহেতু সেই সিস্টারটি ভেঙে দিয়েছে এই জন্য মার্গা খুবই রেগে গেছে, আর সে একাই নিজের রাস্তা চুজ করে নেয়। সব নানরা ভাবে যে নারীরা অনেক স্ট্রং, আর এই জন্যই এখন এই অরফানেজটা চলছে। ঈশা এইসব শুনে ভাবতে লাগে যে এই জায়গাটি এত অদ্ভুত কেন। এরপর ঈশা একটি বই নিয়ে লিলিতের ব্যাপারে পড়তে লাগে। তখনই ঈশা বাইরে থেকে একটি শব্দ আসতে শুনতে পায়, এই জন্য সে বাইরে দেখতে যায়। অন্যদিকে প্রিন্সিপি থমাসকে সেই মাস্কটি পরে ভয় দেখাতে লাগে, আর সে থমাসকে বলে যে আমি তোমাকে একটি ডেয়ার দিচ্ছি, তুমি নিচে লন্ড্রি রুমে যাও আর তুমি মহিলাদের কিছু জিনিসপত্র তুলে নিয়ে এসো। যদি এমনটি তুমি করতে পারো তাহলে আমি মেনে নেব যে তুমি অনেক সাহসী, আমরা আর তোমাকে কখনোই বিরক্ত করব না। এটা শুনে থমাস রাজি হয়ে যায় সেই ডেয়ারটা পূরণ করবে বলে, আর থমাস এরপর তাড়াতাড়ি নিচে যেতে লাগে। এইদিকে ঈশা স্নান করার পর যখন বাইরে আসে তখন সে সেখানে থাকা লিলিতের পেন্টিংটা মন দিয়ে দেখতে লাগে। যখন ঈশা সেই ছবিটির চোখের দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল তখনই হঠাৎ সেই চোখগুলি গায়েব হয়ে যায়। এটা দেখে ঈশা চমকে যায়, আর সে সিস্টার মার্গাকে সেই দিকে আসতে দেখে লুকিয়ে পড়ে। এরপর সিস্টার মার্গা নিচে যায় আর দরজার কাছ থেকে সে একটি ইনফ্যাক্ট বেবিকে নেয়। ঈশা এইসব দেখে ভাবতে লাগে যে এই অরফানেজে বেবির কি দরকার। এইদিকে থমাস যখন নিচে যায় কাপড় চুরি করার জন্য তখন সে একটি খুবই বড় হাত দেখতে পায়, যেটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। আর তখনই হঠাৎ তার কাছে থাকা বাতিটি নিভে যায়
এরপর সে নিজের সামনে একটি ভয়ানক শয়তানকে দেখতে পায়, যাকে দেখে থমাস তো অনেক ভয় পেয়ে যায়। এইসব দেখে থমাস খুব জোরে চিৎকার করে। এর ফলে সেখানে সব নানেরা চলে আসে আর তারা সব বাচ্চাদের একটি লাইনে দাঁড় করিয়ে দেয়। এরপর নানেরা সেই বাচ্চাগুলোকে জিজ্ঞেস করতে লাগে যে এটা কার আইডিয়া ছিল থমাসকে নিচে পাঠানোর। প্রিন্সিপে এটা শুনে বলে যে এটা আমার আইডিয়া ছিল, আর সিস্টার মার্গা এটা শুনে বলে যে তোমার চলে যাওয়ার সময় এসে গেছে। পরের দিন সকালে ঈসা থমাসের কাছে আসে আর সে তাকে জিজ্ঞেস করে যে কাল রাতে তুমি আসলে কি দেখেছিলে, কিন্তু থমাস তাকে কিছুই বলে না। সে শুধু বলে যে সেখানে কিছুই ছিল না। এখানেই আমরা জানতে পারি যে থমাস নিজের দিদির উপর অনেক রেগেছিল, কারণ ঈশা তাদের নিজেদের বাবাকে জানে মেরে ফেলেছিল। ঈশা যখন আবার করিডোরে আসে তখন সে একটি নানকে দেখতে পায় যে একটি বাচ্চাকে খাবার খাওয়াচ্ছিল, কিন্তু সেখানে থাকা অপর একটি নান সেই দরজাটি মুখের উপর বন্ধ করে দেয়। এরপর যখন ঈশা খাওয়ার জন্য ক্যাফেতে যায় তখন সেখানে সিস্টার মার্গা আসে, যে সবাইকে বলে যে প্রিন্সিপে এখন একটি নতুন ফ্যামিলি পেয়ে গেছে, যারা তাকে খুবই জলদি অ্যাডাপ্ট করতে আসবে। এটা শুনে সেখানে থাকা সবাই খুশি হয়ে যায়, কিন্তু সেখানে থাকা একটি বাচ্চা গ্যাব্রিয়েল, যার একটা চোখ খারাপ ছিল, সে এই খবরটি শুনে খুবই টেনশনে পড়ে যায়। এরপর সিস্টার মার্গা থমাসকে নিজের সাথে নিয়ে যায় আর সে তাকে জিজ্ঞেস করে যে কাল রাতে তুমি কি দেখেছিলে। তখন থমাস বলে যে আমি একটি ভয়ানক মহিলাকে দেখেছিলাম, যার হাত অনেক লম্বা ছিল আর তার চোখগুলো চমকাচ্ছিল। এটা শুনে সিস্টার মার্গা থমাসকে বলে যে কাল রাতে তুমি যাকে দেখেছ সে কোনো আত্মা নয়, বরং সে একটি পরী ছিল, যাকে আমরা সবাই পুজো করি, আর সে আমাদের সাথেই থাকে এখানে। মার্গা আরো বলে যে সেই পরী তোমার কোনো ক্ষতি করবে না। এরপর সন্ধে হতেই ঈশা সেই পেন্টিংটির কাছে যায়। সে যখন সেই ছবিটি টাচ করে তখনই সেখানে থাকা একটি সিগারেট দরজা খুলে যায়, যেটার ভিতরে সে ঢুকে পড়ে আর সে সেখানে থাকা গর্ত দিয়ে সবকিছু দেখতে থাকে। সে দেখতে পায় প্রিন্সিপিকে নিয়ে কিছু নার্স আসে সেখানে, যারা প্রিন্সিপিকে বলে যে তোমাকে অ্যাডাপ্ট করার জন্য তোমার নতুন পরিবার চলে এসেছে। আর যখন প্রিন্সিপি তাদের সাথে যেতে থাকে তখন সেই নানগুলো বলে যে তোমাকে প্রথমে মাদার মিরাসোলের সাথে দেখা করতে হবে। এরপর প্রিন্সিপিকে তার রুমে নিয়ে যাওয়া হয় আর তাকে সেই রুমেই লক করে দেওয়া হয়। এরপর প্রিন্সিপি যখন মাদার মিরাসোলের কাছে যায় তখন সে তাকে বিছানায় শুয়ে থাকতে দেখতে পায়, কিন্তু যখন প্রিন্সিপি চাদর সরিয়ে দেখে তখন সে সেখানে কাউকেই দেখতে পায় না। তখনই হঠাৎ প্রিন্সিপির পাটা কেউ নিচ থেকে ধরে। এর ফলে প্রিন্সিপি অনেক ভয় পেয়ে যায় আর জানলার দিকে যেতে লাগে, কিন্তু তখনই লিলিত তার সামনে চলে আসে আর তাকে টেনে নিয়ে নিজের সাথে নিয়ে চলে যায়। এইসব যখন ঈশা করিডোর থেকে দেখছিল তখন সে ভিতর থেকে কিছু শব্দ শুনতে পায়, আর যখন সে সেই দিকে যেতে লাগে তখন পিছনে গ্যাব্রিয়েল এসে তাকে থামিয়ে দেয়। এরপর গ্যাব্রিয়েল ঈশাকে সিগারেট দরজা থেকে বেসমেন্টে নিয়ে যায়। এখানে গ্যাব্রিয়েল ঈশাকে বলে যে একদম চুপ করে থাকো। তখন ঈশা বলে যে এখানে আসলে হচ্ছেটা কি। তখন গ্যাব্রিয়েল ইশারা করে বলে যে সে একদমই কথা বলতে পারে না, এই জন্যই সে ঈশাকে কোনো কথাই বলতে পারবে না। পরের দিন সকালে ঈশা থমাসের কাছে যায়। সে এরপর তার ভাইকে বলে যে তুমি আমার ভাই, আর তোমাকে প্রোটেক্ট করার জন্য আমি যা খুশি তাই করতে পারি। থমাস এরপর তার দিদির কথা মেনে নেয় আর তাকে অ্যাকসেপ্ট করে নেয়। এরপর সেখানে সিস্টার মার্গা আসে, যে ঈশাকে নিজের সাথে নিয়ে যায়, যেখানে সে ঈশাকে বলে যে আমি তোমার ব্যাপারে সবকিছুই জানি। এরপর মার্গা তাকে সব নানেদের ফটো দেখায়। সেই ফটোতে ঈশার মাও ছিল। ঈশা সেই ফটোটি দেখে চমকে যায়। তখনই মার্গা বলে যে আসলে তোমার যে মা ছিল এখানে সে সুপিরিয়র নান ছিল, কিন্তু যখনই এই অরফানেজে ঈশা আসে তখন সে সেই অরফানেজটা ছেড়ে দেয় আর ঈশার মা তাকে ভালোভাবে বড় করতে লাগে। এইসব দেখে সে অবাক হয়ে যায়, আসলে সেও একজন অরফানেজ ছিল। তখন মার্গা বলে যে এই অরফানেজে তাকে আনা হয়েছিল কিছু মতলবের জন্য। এরপর সিস্টার তাদের জানায় যে তারা আসলে লিলিতের প্রেয়ার করত, আর এছাড়া তারা কোনো ভগবানে বিশ্বাস করে না। তাদের এই কালটির নাম ছিল লিলিম। এর অর্থ হলো যারা লিলিতের সেবা করে, যাতে লিলিত এই দুনিয়ায় এসে সব মহিলার চিন্তা দূর করে দেয়। এরপর মার্গা নিজের কাপড় সরিয়ে বলে যে
আমি তাদের সুপ্রিম মেম্বার। কিন্তু তখনই ঈশা একটি ক্যান্ডেল স্ট্যান্ড উঠিয়ে মার্গার মাথায় আঘাত করে দেয়। এর ফলে মার্গা অজ্ঞান হয়ে যায় আর ঈশা সেখান থেকে পালাতে থাকে। সে দেখতে পায় সেই দিকে অনেক নান আসছিল। এই জন্য ঈশা তাড়াতাড়ি সেই পেন্টিং এর পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। সব নানের সেখানে মার্গাকে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে অনেক চিন্তায় পড়ে যায় আর সবাইকে ইনফর্ম করে দেয়। অন্যদিকে ঈশা পেন্টিং এর দরজা দিয়ে অন্য একটি দরজার কাছে যায়, যেটা সোজা মাদার মিরর সোলের রুমে খোলে। এরপর ঈশা মাদার মিরর সোলের ওপর থেকে চাদরটা সরায়। তখন সে সেখানে মাদার মিরর লাশ পড়ে থাকতে দেখতে পায়। এটা দেখে ঈশা অনেক ভয় পেয়ে যায় আর সে বুঝতে পারে না যে এখানে আসলে কি হচ্ছে। কিন্তু তখনই সে জানলার বাইরে দুজন পুলিশকে আসতে দেখতে পায়, যারা তাকে খুঁজতে এসেছিল। সে পুলিশদের থেকে সাহায্য চাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই সে সিস্টার চলে আসে আর তাকে অ্যাটাক করে তাকে বন্দি করে ফেলে। এইদিকে পুলিশরা যখন ইনভেস্টিগেশনের জন্য ভিতরে আসে, তখন তারা ভিতরে অরফানেজের সব বাচ্চা ছেলেদের এক জায়গায় দেখতে পায়। তখনই সেখানে একটি সিস্টার শর্টগান নিয়ে আসে আর সেখানে থাকা একটি পুলিশকে জানে মেরে ফেলে। এটা দেখে অন্য একটি পুলিশ সেই সিস্টারকে গুলি করে দেয়। বাট তখনই সব নানেরা তাকে ধরে ফেলে আর তাকে বন্দি বানিয়ে ফেলে। এরপর সব নানেরা ঠিক করে যে এখন সময় চলে এসেছে, তারা এইবার লিলিতকে ডাকবে। এরপর সব নানেরা মিলে মিরাসোলের রুমে যায়, যেখানে মীরার বেডের নিচে একটি কুয়ো ছিল। আসলে তার ভিতরে লিলিত থাকতো। এইদিকে সব নানেরা ঈশা আর সেই পুলিশটিকে বেঁধে বেসমেন্টে রেখেছিল। সেই পুলিশটি ঈশাকে দেখে চিনে যায় আর বলে যে আমরা তোমাকেই খুঁজতে এসেছিলাম। ঈশা সেই পুলিশটিকে বলে যে এই নানগুলো আসলে সবাই কাল্ট মেম্বার আর তাদের এখান থেকে বাইরে বেরোতেই হবে, নয়তো সেই কাল্ট মেম্বার তাদের জানে মেরে ফেলবে। এরপর সেখানে কয়েকটা নান আসে আর সেই পুলিশটিকে সেখান থেকে তারা নিজেদের সাথে নিয়ে চলে যায়। আর একটি সিস্টার ঈশাকে বলে যে এর পরের টার্গেট তোমার ভাইয়ের, অর্থাৎ থমাসের। তারা সবাই লিলিতকে তোমার ভাইকে বলিদান দেবে আর লিলিত তোমার ভাইয়ের মাংস খাবে। এরপর আমরা দেখতে পাই থমাসকেও সেখানে আনা হয়। এখন ঈশা ভাবতে লাগে যে সে তার ভাইকে কিভাবে বাঁচাবে, কিন্তু তখনই সেখানে গ্যাব্রিয়েল চলে আসে যে ঈশাকে মুক্ত করে দেয় আর ঈশা এরপর তার ভাইকে বাঁচাতে চলে যায়। কিন্তু তখনই সিস্টার মার্গা তার সামনে চলে আসে আর সে ঈশার দিকে বন্দুক ধরে, কিন্তু সে ঈশাকে শুট করে না। মার্গা তাকে বলে যে তোমার ভাগ্য তোমাকে এখানে এনেছে আর তুমি এখান থেকে যতই পালানোর চেষ্টা করো না কেন তুমি পালাতে পারবে না। এটি বলেই মার্গা নিজেকেই নিজে শুট করে মরে যায়। এরপর ঈশা সেখানে থাকা শটগানটি তোলে আর সে তার ভাইকে বাঁচানোর জন্য চলে যায়। অন্যদিকে সেই নানেরা সেই পুলিশ ও থমাসকে সেই কুয়োতে ফেলে দিয়েছিল আর সে দেখতে পায় সেখানে লিলিত ছিল, যে একটি নানের মাংস খাচ্ছিল। আসলে যে লিলিত ছিল সে মাদার মিরাসোলের বডিতেই ছিল আর সে মানুষের মাংস খেয়ে বেঁচে থাকতো। এরপর অফিসার থমাসকে বলে যে তুমি পিছনে গিয়ে লুকিয়ে পড়ো। এরপর থমাস কথা মতো একটি পাথরের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে আর লিলিত সেখানে এসে অফিসারকে কাঁচা খেয়ে নেয়। এইদিকে ঈশা সেই শর্টগান নিয়ে আসে আর সব নানদের বাইরে পাঠিয়ে দেয়। এরপর ঈশা ভিতরে যায় নিজের ভাইকে বাঁচানোর জন্য। সে সেখানে পুলিশের লাশ পড়ে থাকতে দেখে এবং সে সেটা দেখে অনেক ভয় পেয়ে যায়। এরপর ঈশা থমাসের সাথে দেখা করে আর তাকে বলে যে আমাদের যাই হোক করে তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। যখন তারা দুজন সেখান থেকে চলে যেতেই থাকে তখন লিলিত তাদের উপর হামলা করে দেয়, কিন্তু তারা দুজন যাই হোক করে উপরে চলে আসে আর লিলিত কুয়ো থেকে বাইরে বেরিয়ে তাদের দিকে যেতে লাগে তাদের খাওয়ার জন্য। কিন্তু তখনই থমাস একটি গান উঠিয়ে লিলিতের উপর শুট করে দেয়। এরপর তারা দুজন ভাই বোন সেখান থেকে পালাতে থাকে, কিন্তু তখনই থমাস বলে যে আমাদের বাকি বাচ্চাদেরও বাঁচাতে হবে। এই জন্য ঈশা তার ভাইয়ের কথা মেনে ওপরে যায় আর সে থমাসকে এখানেই থাকতে বলে। তখনই থমাস একটি বাচ্চার চিৎকারের শব্দ শুনতে পায় আর যখন থমাস উপরে যায় তখন সে ওপরের দৃশ্য দেখে একদম চমকে যায়। সে দেখতে পায় তার দিদি অর্থাৎ ঈশা একটি বাচ্চাকে কামড়ে খাচ্ছে। সে এরপর লিলিতের পেন্টিং এর সামনে দাঁড়ায় আর আমরা জানতে পারি লিলিতের আত্মা এখন ঈশার মধ্যে ঢুকে গিয়েছিল। তখনই সব নান সেখানে চলে আসে আর ঈশার সামনে একটি ছোট্ট বাচ্চা রাখে
এবং ঈশা সেটা দেখে একটি শয়তানি স্মাইল করে। আসলে লিলিতি ঈশার ভিতরে চলে আসে এবং সেই হাসে। আর এর সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মুভির গল্প। এখানে ঈশা আগে থেকেই একজন অরফানে ছিল, আর সেই অরফানেজেরই একটি সিস্টার তাকে ছোটবেলা থেকে বড় করে এবং তারপর সে সেই অরফানেজ ছেড়ে চলে গিয়েছিল। ঈশাকে আসলে সে অরফানেজে কোনো একটি মতলবের জন্য আনা হয়েছিল, আর ভাগ্য এমন খেলা করলো যে ঈশাকে আবারও সেই অরফানেজে আসতে হলো। আর এরপর লিলিত ঈশার শরীরে চলে আসে, আর তারপর সে সেই বাচ্চাটিকে খেয়ে অনেক শক্তিশালী হয়ে যায়। আসলে ঈশা প্রথম থেকে একজন শয়তান বাচ্চা ছিল, এই জন্যই তো সে তার নিজের বাবাকে জানে মেরে ফেলেছিল। এটা থমাসও জানতো যে তার দিদিকে বিশ্বাস করা অসম্ভব, এই জন্যই থমাস তার দিদিকে কোনো কথাই বলতো না। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। আশা করি তোমাদের এই গল্পটা অনেক ভালো লেগেছে। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছে সবার থেকে আগে যায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের গল্পে।